শাকিব খান ওই ব্র্যান্ড হয়ে ওই ব্র্যান্ডের বড় লোক খাচ্ছে, গরিবরা পাচ্ছে না। এটা শিল্পীর পরিপূর্ণতা হয় জি যখন সে হাসাবার সময় হাসাতে পারে, আর কাঁদাবার সময় কাঁদতে পারে। আর শিল্পীরা একটু কোমল মনের। আমাকে এফডিসিতে পেয়ে বললো, তোমাকে এই কাস্টিং করব, তুমি দেলজারের পরিবর্তে কাজ করতে। এখন তো ওই অনুমতি নাই, এখন বেঁচে থাকার জন্য কাজ করা। সুপ্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মুভি বাংলা টেলিভিশনের অনুষ্ঠান ডিজিটাল তারকা। সাথে আছি আমি মোহাম্মদ মানিক খান। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে এমন একজন মানুষকে আমরা পেয়েছি, যিনি বাংলা চলচ্চিত্রের একজন গুণী একজন অভিনেতা, জ্যাক আলমগীর। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো মন্দ মিশেই আমি তো এখন একটু অসুস্থতা অনুভব করতেছি। জি মানে আমার হার্টের প্রবলেম আছে তো, জি তো ওর জন্য কিছুটা অসুস্থ, নিজেকে নির্ভর করছি। আমি চেষ্টা করছি একটু ইন্ডিয়ায় যাব। ডাক্তার অনেক আগে 5 বছর আগে আমাকে লিখে দিয়েছে অধ্যাপক আজহার আলী দেবে, সেটিকে একটু দেখাবার জন্য। ওইটা আমি চেষ্টা করতেছি যাওয়ার জন্য। অর্থনৈতিক সংকট আছেন, এই মিলেমিশে আছি আর কি, দোয়া করুন। আপনি বাংলা চলচ্চিত্রের সাথে কত বছর হয় জড়িত আছেন? আমি 80 সাল থেকে আছি। 80 সাল থেকে? জি তাহলে 80 দশকের সিনেমা থেকে আপনাকে দর্শক দেখতে পাচ্ছে। জি। এই যে আপনার 80 দশক থেকে শুরু করে এ পর্যন্ত কতগুলো সিনেমায় অভিনয় করেছেন আপনি? আমার 600-র কাছাকাছি হবে। 600-র কাছাকাছি। হুম। তো আপনার অনেক একটা দর্শক প্ল্যাটফর্ম কিন্তু তৈরি হয়ে গেছে। জি 600 সিনেমা কিন্তু আজকালকের কথা না, বিশাল একটা ব্যাপার স্যাপার 600 সিনেমা। তো সকলের কাছে দোয়া অবশ্যই আপনারা আমরা চাবো, সবাই দোয়া করবেন ভাইটার জন্য, কারণ সে শারীরিকভাবে একটু অসুস্থ। তারপরেও আমাদের নিমন্ত্রণ গ্রহণ করে আজকে আমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছেন, এই জন্য আপনাকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি। জি। তো আরেকটা বিষয় ভাই, এখন যেহেতু আপনি চলচ্চিত্র অঙ্গনের মানুষ, চলচ্চিত্র নিয়েই আপনার উঠা বসা, তো চলচ্চিত্র বিষয়ক কিছু প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি এবং জানতে চাচ্ছি যে চলচ্চিত্র সম্পর্কে আমাদের নলেজটা অনেকটাই কম। তো আপনাদের মতো জ্ঞানী গুণী শিল্পীদের কাছ থেকে জানার চেষ্টা করি। তো চলচ্চিত্রের শুরুর দিকটা আপনি কীভাবে এসেছিলেন? আমি তো আপনার ছোটবেলা থেকে মঞ্চ করি। জি পাকিস্তান আমলে একটা সংগঠন ছিল আপনার কচিকা ছাড়, মুকুল ফৌজ। জি ওই মুকুল ফৌজের মধ্যে শিশু শিল্পী হিসাবে আমি নির্বাচিত ছিলাম। ওখানে নাটক করেছি। জি তারপর থেকে ওখানে আমি বরিশালে খেয়ালি একটা সংগঠন ছিল, খেয়ালি নাট্যগোষ্ঠী, ওখানে আমি নাটক করেছি। তারপর আমি ঢাকায় এসেও নাটক করেছি। আরণ্যকের সাথে কিছুদিন জড়িত ছিলাম। প্রথম তো তারা ওয়ার্কার হিসাবে নিত, তারপরে সেখানে ট্রেনিং নিয়েছি। তারপরে আপনার এরপর নিজের একটা সংগঠন করছি। ওই সংগঠনে নাটক দেখতে এসেছিলেন তখনকার একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, চিফ অ্যাসিস্ট্যান্ট ছিলেন শহীদুল ইসলাম খোকন। ইনি হলো আপনার সদ্য মাসুদ পারভেজ সোহরানার সহকারী ছিলেন। উনি বলছে, আমি একটা ছবি বানাবো, ছবি বানাইলে আপনাকে নেব। তো প্রায় 80-র পরে আমি 81 সনে বা 82 সনে উনি ওই ছবিটা করছেন। করার পরে আমাকে একটা কাস্ট করেছিল একটা ক্যারেক্টারে। তো আমি ক্যারেক্টারটা করেছি। আমার সহশিল্পী ছিল ববি, ফয়জামাত ববি। জি ছবিটার নাম, প্রথম নাম ছিল গরম মশলা, পরে হচ্ছে রক্তের বন্দি নাম, জি মঞ্জ ছিল। তো ওই ছবির মধ্যে আমার প্রথম আত্মপ্রকাশ। প্রথম সিনেমা যখন আপনি করলেন, সেই সিনেমা যখন প্রথম সিনেমা হলে গিয়ে দেখলেন, অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখেছেন, সেই অনুভূতিটা একটু আমাদেরকে জানাবেন। সেটা তো আনন্দদায়ক একটা মানুষের তো। এখন তো এই চলচ্চিত্র সেরকম নাই। একসময় ছিল চলচ্চিত্র ছিল মানুষের স্বপ্নের ব্যাপার। জি একজন চলচ্চিত্র শিল্পীকে যদি ছুঁতে পারতো তাহলে একটা বিরাট ব্যাপার মনে করতো। সেই তো সে সময় যে চলচ্চিত্রে আসা একটা বিরাট ব্যাপার ছিল। এবং ওইখানে আমাকে যথেষ্ট সম্মান করা হয়েছে। শহীদুল ইসলাম কোন সম্মানও করছেন, আমাকে পেমেন্টও করেছে। জি আপনার প্রথম সিনেমার পারিশ্রমিক কত ছিল? আমার প্রথম সিনেমার পারিশ্রমিক ছিল 3000 টাকা। সেই সময়ের 3000 টাকা? জি 3000। জি। তো ওটা বড় একটা প্রোডাকশন ছিল। জি মাসুদ পারভেজ, সোহেল রানা, জি ওনার সেখানে আপনার ক্যারেক্টারটা কেমন ছিল? ক্যারেক্টারটা ছিল, আমি একটা জামাই ছিলাম। জি আমি হলো
একটা গরিব মেয়ের বিয়ে করতেছে। আমার বাবা হলো কৃপণ। আমার বাবা ছিলেন ববি, ফয়েজ আহমদ ববি। সে টাকা নিয়ে আমাকে বিয়ে করবে, আর আমি মেয়ে পছন্দ হয়েছি, মেয়ে বিয়ে করবো। এই নিয়ে একটা দ্বন্দ্ব কলর মধ্যে বন্ধু ছিল গরম মশলা। সে আইসা আমাদের সবাইকে, আমারে না, আমারে বাধা, আমি রাজি হয়েছি। বরযাত্রী সবাই মারপিট করিয়া সবাই দিয়ে আমার সাথে বিয়ে দিয়ে বন্ধু বিয়ে পড়ায়। এই হলো ঘটনা দেখছিল। আচ্ছা, আপনাকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রূপে কিন্তু চলচ্চিত্রে দেখেছি। জি, কখনো কমেডিয়ান অভিনেতা হিসেবে, কখনো গ্রামের সাধারণ মানুষ হিসেবে, কখনো দেখেছি এলাকার মুরল হিসেবে। তো আপনার কাছে কোন অভিনয়টা আপনার কাছে বেশি স্বাচ্ছন্দ্য বোধ মনে হয়, যে কমেডিয়ান নাকি আপনার হচ্ছে সাধারণ অভিনয়গুলো? যে শোনেন, আমি একটা কথা বলি। আপনি সার্কাস দেখেছেন? জি হ্যাঁ। সার্কাসে দেখবেন দুইটা জোকার থাকে। জি ওরা যখন ওই অন্য খেলা করে, তখন খেলাগুলো ভুল করে, জি সব ইচ্ছাকৃতভাবে ভুল করে। জি তো এক সময় দেখা যায় সব খেলাগুলো আর ওরা হলো মাস্টার পিস। একজন স্বয়ং সম্পূর্ণ কমেডিয়ান হইতে গেলে তাকে মাস্টার পিস হইতে হবে। তো সব অভিনয়গুলো জানতে হবে। একটা আপনার একজন কমেডিয়ান কাঁদাতে যদি না পারে, সে সফল কমেডিয়ান, তার কাঁদাতেও হবে। আপনারা দেখবেন আবদুল্লাহ ছবিতে আমাদের শ্রদ্ধ দিলদার সাহেব কিন্তু মানুষকে কাঁদিয়েছে। জি তারপর আমাদের টেলিভাই ছিল মনা পাগলা ছবিতে মানুষকে কাঁদিয়েছে। তো এই হলো ব্যবধান, যে একজন অভিনেতা, পাকা অভিনেতা হলো একজন কমেডিয়ান। অবশ্যই। হ্যাঁ, আমি আপনাকে আরও উদাহরণ দেবো। যেমন রাজ্জাক ভাই বলতেন যে আমি খানজলকে ভয় পাই। কেন ভয় পাই? ও কোন সময় কী করে ফেলবে এটা তো আমি বলবো না, ও তো অবশ্যই করবে। উনি এইরকম একজন গুণী শিল্পী ছিল, সে তো কথা বলে গেছে, স্ক্রিপ্ট ছাড়া কথা বলে গেছে, এবং কী বলছে লেখাও নেয়। উনি এবার ওইটাই স্মরণ রেখে ডাবিংয়ে ওটা মিলিয়ে দিচ্ছে। এত বড় গুণী অভিনেতা ছিল। আপনারা জানবেন সে লেখকও ছিল। 13 নম্বর ফেগুস সেকেন্ড ল্যান্ড যে ছবিটা হয়েছে, ওটা চিত্রনাট্য লেখা তার সব। ও ছবিতে অনেক কমেডিয়ান কাজ করছে। তো এই হলো আপনার কমেডিয়ানের একটা বিশ্বস্ত থাকা দরকার। জি। তো কমেডিয়ান অভিনয়ের পাশাপাশি আপনি কোন ক্যারেক্টারগুলো নিয়ে কাজ করেছেন? আমি কাজ করছি একটা বিখ্যাত ছবিতে কাজ করেছি, যেটা আমি বলতে গেলে একটা দিলদার সাহেব যেমন বেদের মেয়ে জ্যোৎস্নায় নাম করে আপনার পরিচিত হয়েছে, আমি এরকম একটা ছবি পেয়েছি সদ্য কাজী হায়াত সাহেবের আম্মাজান। জি এবং ওটা প্রযোজক ছিলেন দীপজল সাহেব, আমাদের সদ্য দীপজল ভাই, যে ওনাদের কৃতজ্ঞতা জানাই এই অনুষ্ঠানের মাধ্যমে। জি ওখানে আমি এই একটা ক্যারেক্টার করছি, সেটার নাম ছিল নবাব, আর বাদশা ছিল মান্না। যে এই ক্যারেক্টারে আমাকে ব্যাপক জনপ্রিয়তা দিয়েছে। জি। আপনার আমাকে, আমার নাম জেকি আলমগীর, না বল অনেকেই জানে না, কিন্তু নবাব বললে অনেক নবাব বললে অনেকেই চিনতে। চেনে। এই হলো আমার সফলতা পাওয়া, সবার দোয়া, আল্লাহর ইচ্ছা। আম্মাজান সিনেমা কিন্তু ব্যাপক একটা জনপ্রিয়তা পেয়েছিল, এবং সেই সিনেমাটা কিন্তু একটা ব্যবসা সফল সিনেমা ছিল। তো সেই সিনেমার কিছু ঘটনা আমাদেরকে যদি শেয়ার করতে। সেই সময় ঘটনাটা আমার জন্য খুব খারাপ ঘটনা। আমার ব্যক্তিগত জীবনে এই ঘটনাটা খুব খুব খারাপ হয়েছিল। ওই ছবির প্রথম কাস্টিং ছিল দিলজাত ভাই, মরহুম দিলজাত সাহেব। জি তো উনি আপনার কি একটা ইন্ডিয়ান ছবি পেয়েছে, ওই ইন্ডিয়ান ছবি করতে যাবে। ইন্ডিয়ান ছবির একটা দাম আছে, উড়িষ্যায় শুটিং। জি তো কাজিয়ানকে বলছে, আর কাজিয়া তো ছবিটা তাড়াতাড়ি শেষ করবে হায়াত ভাই, জি মান্না শিরোল পেয়ে গেছে, এই জন্য দুই একটা সিকল দিলদার ভাই করছিল। তো এরপর আমাকে হায়াত ভাই আমাকে এফডিসিতে পেয়ে বললো, তোমাকে এই কাস্টিং করব, তুমি দিলদারের পরিবর্তে কাজ করবে। আমি দিলদারের পরিবর্তে কাজ শুনে আমি বলছি না, আমি করবো না। জি তা তুমি বলো কে করতে পারবে? তখন আমি বললাম ক্যারেক্টারটা কি, ক্যারেক্টারটা যেটা মান্নার বন্ধু। তো আমি যদি শেখরে দিয়ে করে, তো আরও 2-3 দিন পর তুমি আমাকে ডাইকে গালাগালি, আমি কি শেখরদের চিনি না, তুমি শেখরের পরামর্শ দিলে কেন? তো তোমারই করতে হবে। তো আমি দিলাম, শর্ত দিলাম দুইটা। একটা শর্ত হইল যে আপনি আমাকে মেকআপ রুমে বসাবেন, ডেঞ্জার এসে আমাকে বসাবে মেকআপ রুমে চেয়ারে। আর এইটা বললাম। আর আমাকে উনি খুব উগ্র ছিল,
তখন খুব পাওয়ারফুল ডাইরেক্টর এবং খুব কাজী হায়াৎ সাহেব। কাজী সাহেব শর্ট না দিতে হলো রেখে দিচ্ছেন এবং গালাগালি গালাগালি করতেন ছাত্র হিসাবে হ্যাঁ এবং কাজটা ভালো হওয়া কাজটা ভালো হওয়ার জন্য তার নিজের ছেলেকেও ছাড়ে নাই। মারুফকে যখন ইতিহাসে নিয়েছে আমি দেখছি অনেক গালাগালি এইরকম না এরকম এই যাই হোক ওনার মতো করতে হবে এরকম একটা ওনার চিন্তাধারা ছিল। যাই হোক আমি বলার পরে উনি ঠিক আছে এটা কোনো ব্যাপার না। আমি সত্যিকারে যেদিন শ্রদ্ধাবোধ দেখেন আগের যে শ্রদ্ধাবোধ ছিল একজনের মধ্যে একজন দিল যারা আছে এসে আমার মেকআপ টাচ করিয়ে দিয়েছে। আমি ছবিতে শুটিং করছি। শুটিং করার পর দিনরাত চলে গেছে। ওই শুটিং করার পর শটটা নেওয়ার পর প্রথম শটটাই নেওয়ার পর ক্যামেরাম্যানের দিলে তাকালো হায়াত ক্যামেরাম্যান ছিল একজন বণিক ক্যামেরাম্যান যাকে ক্যামেরার জাদুকর বলা হতো হারুন সাহেব। তো হারুন সাহেব দেখলাম হয় নাই এইরকম 13টা শট দিলাম ওই আপনার ফিতার আউলে মানে তখন অ্যানালগ ক্যামেরা ক্যামেরা ফিতার অনেক দাম। তো উনি আমাকে খুব গালাগালি করতেছিল। কারণ আমি বললাম ভাই আমি তো তাহলে সেটা কি আপনার ভয়ে থেকে নাকি? না ওনার মতো আমি করছি না। জি ওনাদের তো ওই সিটমগুলো মনের মধ্যে গেছে রয়েছে দিলটা তা আমি করছি আমার মতো। এখানে আমি একটা কথা না বললে পারি না, কথাটা বড় হয়ে যাবে। ওই ছবির ক্যারেক্টার ছিল মহারাজ। জি সে আমাকে ব্রিফ করছে, তার কাছে বড় ক্যারেক্টার পড়ার পর আমি ওনার সাথে যোগাযোগ করছি যে আমি ক্যারেক্টারটা পড়ছি। এই যে পড়ার পর মনে হয়েছে এটা কমেডি ক্যারেক্টার, এটা একটা হিরোর ক্যারেক্টার হওয়া উচিত। আমার আইডিয়া নিচ্ছে। আমি তো তখন নতুন বলতেও পারতেছি না যে আমি কমেডি করবো কাজ ওনার মতো করবো কাজ, আমি তো আমার মতো করব। যাই হোক আরেকটা শট এলো সেদিন সে আমাকে তেরে মারতেই আছে, মানে মারবে আমার। এতগুলো ফিল্ম খেয়েছি। তো এই হট্টগোলের মধ্যে দীপজল সাহেব আসছে। আয়সা বলে কি হয়েছে কেন, যে এই গালি দিয়ে বললো পারছে না, যে হচ্ছে না। কেন হবে না দেখি শট নেন তো। শট দিলাম আবার আমি আমার মতোই আবার শট দিলাম। জি আমি ডেঞ্জারের অনুকরণ করলাম না। তো তো সবার দিকে তাকাই রয়েছে। হারুন সাহেবের এবার জিজ্ঞেস করে, হারুন সাহেব চোখ কথা বলে না দীপজল সাহেবের ভয়তে। সবাই ভয় পাইতো তো তখন। তো হারুন সাহেব কথা বলে না। তখন দীপজল সাহেব বললো তো আমি এই ছবি পড়বো স্যার, আমি দেখলাম তো যা করছে আমার কাছে ভালো লাগছে, ও যেটা করে ওর মতো করতে দেন। ও না আগে দিলের মতো হচ্ছে না। হারুন সাহেব বল মতো দিলের মতো করলো, ও তো করবে ওর মতো, তো ওর মতো করো, ও ওকে সার দেয়। যাই হোক আমি এই সুযোগ পাইলাম, আমি করলাম। যখন একটা সিকোয়েন্স আসলো, এরপরে একটা সিকোয়েন্স আসলো যে সিকোয়েন্সটা গেলে আমার বউ মারা গেছে অ্যাক্সিডেন্টে। জি তো সত্য বিরোধী পার্টি আমার বউ বাস্টিং করে গাড়িতে উড়াই গেছে। সেখানে আপনিও বোধহয় ছিলেন। না আমি ছিলাম না, আমি আর মান্না খাবার আনতে গেছি আর গাড়ির মধ্যে বউ নতুন করে রেখে গেছে। তখন এর পরের সিকোয়েন্সটা রাতের বেলা হচ্ছে। রাতের বেলা হইলো আমি ওই বল শাড়ি টাড়ি নিয়ে আমি কান্নাকাটি করতে আছি, আমার নাম আমাকে বুঝ দিতে আছে। জি তো এই সিরিয়াস ক্যারেক্টারটার জন্য আমি সত্যিকারে কেঁদে দিলাম, একেবারে চোখের পানি টপ টপ করে পড়ে আফসোস করতেছিলাম। তখন স্তম্ভিত হয়ে গেছে আপনার ইগুলো, আপনার শুটিং সেটের সবাই। শুটিং সবাই। তখন হ্যাঁ সে ফিল করলো যে ও যদি আগে কমিটি করতে তো এই সিনেমা যাইতো, ওই তো ঠিক আছে। তারপর সে আমার পিঠ চাপড়াই দিল, ঠিক আছে ভালো লাগছে তুমি তোমার মতো করে যাও। এই আমি ফিরে নিয়ে গেলাম, ছবি করলাম। এবং আমার মনে আছে আপনার মধুমিতা ছবি চলতেছিল, আমার এই ছোটো ছেলেটি আমার সাথে আছে, ও ছিল না তখন, হয়নি। তখন আমার বড় ছেলে আর বড় ছেলে হয়েছে, তো মেয়েও হয়েছে কিনা আমার মনে নাই। আমি আমার মেয়ে ছেলে আর আমার ওয়াইফ ছবি দেখতে গেছিলাম। আমি ভয় পেয়েছিলাম যে ছবিটা কীরকমভাবে নেই। তখন আমি ওই ইন্টারভেলের ফার্স্ট শোতে ছবি করতে গেছি 6টা 9টায় যাওয়ার পরে দেখলাম যে হলিতে লোক বাইরে যেতেছে, মানে অজস্র লোক, আর সবাই তালটি দিতেছে, চিৎকার করতে আসে। যাই হোক আমি ছবি
নিরিবিলি ওরা মানে ম্যানেজারের রুমে নিয়ে গেছে, আমি যখন পরিচয় দিছি সেই সময় আপনার অনুভূতিটা কেমন ছিল? তখন আমি বুঝতে পারি না যে ওরা আমার ম্যানেজারের রুমে নিয়ে গেল। ওরা এর মধ্যে টের পেয়ে গেছে ছবির অন্যতম আমি একটা উল্লেখযোগ্য ক্যারেক্টার করছি বা আমি করছি। এর আগে ওরা আমাকে মধ্যে মধ্যে পাত্তা দিত না ছবি দিতে গেলে। তো তারপর আমি ম্যানেজার রুমে নিয়ে বসালো, ওখানে মনে আছে কেক চা এগুলো খাওয়ালো। খাওয়ার পর ছবি আরম্ভ হওয়ার পর ওরা আবার নিয়ে গেল মানে দেখতে। যখন হল ভাঙছে আমি তো তখন আর খেয়াল করিনি। শো শেষ হইলো, তো বের হয়ে আসছি, তখন দর্শক আমাকে মাথায় করে একদিকে নিয়েছে, আমার ছেলে মেয়ে, আমি চিৎকার দিচ্ছি আমার ছেলে আমার বউ হারাই দিয়ে গেল এই বলো। এরপর হলের সামনে নিয়ে নামছে, আমার দুই তিনটে পুলিশ হইয়া মানুষের মাথায় দিলাম। আমি বলতাম ভাই আমার ওয়াইফ বউ আছে, বাচ্চাও আছে, তারা তো হলের মধ্যে বেড়ের মধ্যে আটকাই গেছে, একটু তাদের আনিয়ে দিনে এরা দিচ্ছে। তারা আবার আমার এখানে বেড়ের মধ্যে রেখে নিয়ে আসছে, আমি চলে আসছি। এগুলো ছিল তৎক্ষণাৎ ঘটনা। ঘটনাটা খুবই ইন্টারেস্টিং ছিল। আসলে সে সময় একটা বলা চলে যে সিনেমার স্বর্ণ যুগ ছিল। জি, সেই স্বর্ণ যুগে অভিনেতা আপনারা সেই স্বর্ণ যুগটা দেখেছেন। তো আপনার আরও কিছু গল্প শুনবো, তার আগে যাব ছোট্ট একটা বিরতিতে। দর্শক কোথাও যাবেন না, বিরতির পরে আবারও ফিরছি, সাথেই থাকবেন। দর্শক বিরতির পরে আবারও ফিরে আসলাম আমাদের অতিথিকে নিয়ে। জ্যাকি ভাই, আপনি যখন আম্মাজান সিনেমাতে অভিনয় করতে গিয়ে সত্যি সত্যি কেঁদে দিয়েছিলেন, সেই ঘটনাটা একটু জানতে চাই যে সেটা আপনার সত্যি সত্যি কান্নাটা আপনার কেন চলে এসেছিল? একটা দুঃখ বোধ থেকে। জি। একটা শিল্পীর পরিপূর্ণতা হয় জি যখন সে হাসাবার সময় হাসাতে পারে, জি আর কাঁদাবার সময় কাঁদতে পারে। আর শিল্পীরা একটু কোমল মনের, সব শিল্পীরা কোমল মনের, অন্যদিক দিয়ে আবার পাগল। পাগল কেন বলবো এই কথা বলি আপনাকে, দেখেন কোন প্রফেশনে আছে, কোন পেশায় আছে যে আপনার শীতের দিনে খালি গায়ে অভিনয় করা, পুকুরে ঝাঁপ দিয়া পড়া নাই। পাগল না হলে তো পৌষ মাসের শীতের দিনে পুকুরে ঝাঁপ দেবে না। আবার খরা এবং চৈত্র মাসের গরম, সেখানে কমপ্লিট সেট পরে অভিনয় করতেছে এই জঙ্গলের মধ্যে, শালবনে, আপনাদের গাজীপুরের শালবনে। এদের কিছু পাগল প্রকৃতির লোক আছে, পাগল এবং মিলাইয়া একটা শিল্পী হয়। শিল্পীর আলাদা কোমল হৃদয়, এরা অল্পতে আঘাত পায়। ওই স্ক্রিপ্টটা পড়ে যদি আমি নিজে হজম করি যে ওই ক্যারেক্টারটার দুঃখবোধ যদি আমার মধ্যে আনতে পারি, আমি তো বাস্তবে আমি, কিন্তু ওই ক্যারেক্টারের দুঃখবোধ যদি আমার মধ্যে আনতে পারি, তাহলে আমি স্বয়ংসম্পূর্ণ, আমি সাকসেস। ওইটাই দুঃখবোধটা এনেছি ক্যারেক্টার। এই যে আপনার কাছ থেকে একজন শিল্পীর যে গুণাবলী থাকা দরকার সেগুলা জানতে পারলাম। বর্তমান সোশ্যাল মিডিয়াতে যে শিল্পীরা অভিনয় করে থাকে, তো তাদের আর আপনি যে গুণাবলীগুলা বললেন, এদের মাঝে আপনি কি পার্থক্য? দিনের দিন তো উত্তরোত্তর ডেভেলপমেন্ট হয়েছে। ডেভেলপমেন্ট একটা আমাদের হাতে একটা মোবাইল এসেছে। জি মোবাইল এসেছে, এই মোবাইলে প্রশিক্ষণ দরকার নাই। আপনারা দেখুন একটু গ্রামের ছেলেরাও এই শর্ট ফিল্ম বানাইয়া ওরা ওখানে ওদের মতো করতেছে। জি তো সেখানে পার্থক্য এইটাই, ওরা আমরা প্রশিক্ষণ নিয়ে এসেছি নাটকে, ওরা সব প্রশিক্ষণে সব ইচ্ছায় করতে আসে, ওদেরগুলো কিন্তু এট হচ্ছে। জি আর আপনার এখানে আমাদের সিনেমার, এখানে বলতে গেলে আমাদের সিনেমার যে ব্যবসা নাই, এটার একমাত্র কারণ মোবাইল। আমার নিরিখ আপনার মতে মোবাইলের জন্য সিনেমার হ্যাঁ, যেমন সাধারণ লোকরা, আর এখন যে সিনেমা হলগুলো ছবিগুলো চলে সেখানে ওদের চড়া দাম, চড়া টিকিট। জি আমার ঢাকায় কয়টা সিনেমা হল সাধারণ লোকের জন্য আছে? নাই। সবগুলো কিন্তু ওই আপনার তথাকথিত কি সিনেমা হল বলে, ওই ডিজিটাল সিনেপ্লেক্স। এই যে সিনেপ্লেক্সের একটা টিকিটের দাম কত? 400-500। হ্যাঁ, তো সাধারণ মানুষ, একজন গার্মেন্টস কর্মী, সে তো 100-150 টাকা সিনেমা হলে খরচ করতে পারে, শুধু 500-600 টাকা টিকিট না, সেখানে যেতে হবে, কনভেন্স আছে। আর না খাইলেও এক প্যাকেট ঠিক আছে, ছোট্ট এক প্যাকেট চানাচুর খাইতে হবে, একটা চানাচুর খাইতে গেল প্রায় 30-40 টাকা। এই যে এই জিনিসগুলোর জন্য আমাদের সিনেমা দেখছে না দর্শক।
জি সাধারণ দর্শকরা সিনেমা দেখতে পাচ্ছে না, সাধারণ দর্শকদের টিকিট ক্রয়ের ক্ষমতার মধ্যে সিনেমাটা নাই। এটা হলো বড় লোকের একটা ফ্যাশন হয়ে গেছে। এই বড় লোকের ফ্যাশনের জন্য শাকিব খান ওই ব্র্যান্ড হয়ে ওই ব্র্যান্ডে বড় লোক খাচ্ছে, গরিবরা পাচ্ছে না। জি গরিবের জায়গা নাই তো সিনেমা হল। আর যদি আপনি মনে করেন আজ একটা আমাদের দেশের খেটে খাওয়া একজন প্রযোজক অল্প টাকার পুঁজিতে ছবি রিলিজ দেবে, সে তো ওই সাধারণ জনগণের কাছে পাচ্ছে না, যেরকম সে ওই হলগুলো পাচ্ছে না, নাই ওই হল। সেই হলগুলো আপনার কেন দিন দিন ভেঙে যাচ্ছে? দিন দিন হলগুলো বেলে যাচ্ছে। আমি যদি বললাম যে ওই যে লোক মোবাইল মুখী হয়ে গেছে, ইউটিউব মুখী হয়ে গেছে, শর্ট ফিল্ম মুখী হয়ে গেছে। আপনি তো শিল্পী সমিতির একটা দায়িত্বে আছেন, জি আছে, এর আগেও ছিলেন। জি। তো এর আগে আপনার কোন দায়িত্বে ছিলেন? আমি একই পদে আছি, এই মসজিদের 2 টার্ম ছিলাম না, জি। প্রায় এই টার্মে মনে হয় 14 বছর হয়ে যাবে। তো আপনারা শিল্পী সমিতির পক্ষ থেকে সিনেমাকে, বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখার জন্য কি কি পদক্ষেপ নিচ্ছে? আমরা শিল্পী সমিতিতে বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখার কোনো পদক্ষেপ নিতে পারবো না, জি। কারণ এখানে হলো ইনভেস্টমেন্ট ব্যাপার, শিল্পীরা হলো অভিনয় করবে। জি। তাহলে আপনাদের শিল্পী সমিতির কাজটা কি? এইটা আমি বলি, শিল্পীদের কাজ হলো শিল্পীদের প্রোভাইড করা। জি ছবি বানাবেন, সেখানে কোনো ঝামেলা নেই, সমিতির স্যার শিল্পীদের সাহায্য সহযোগিতা করা। জি যেমন আমরা এই কোরবানির সময়ও সৌজন্যমূলক দিবস ভাই 2,000 টাকা সবাইকে দিয়েছে। জি আসলে তো আমি আপনার একটু আগে দেখলাম সাক্ষাৎকার ছিল সরল আসমত। এই যেহেতু শিল্পীরা আমরা যখন আছি, আমরা কিন্তু আর্থিক সত্যিকারের বলতে আর্থিক সংকটে আছি, বুঝছেন? তো আমরা এই আর্থিক সংকট ওই পয়সা করা, সিনেমা করা আর সিনেমার প্রযোজনা তো আমরা করতে পারবো না, সিনেমা বানানো আমরা করতে পারবো, আমরা রিকোয়েস্ট করতে পারবো। আবার যদি কেউ সাহায্য চায় যে আমরা সিনেমা বানাবো, আমি কথা দিচ্ছি, যদি প্রযোজক চায় আপনারা শিল্পী দেবেন, আমরা কম পারিশ্রমিক শিল্পী এটা চেষ্টা করবো। উন্নত সরাসরি যোগাযোগ করে, ওদের কাজ তো এটা, শিল্পী সমিতির কাজ তো ছবি বানানো না। আর আমরা সরকারের কাছে আবেদন করেছি যে যেখানে সমস্যা দেখছি যে সিনেমা হলের সংখ্যা কম, সেখানে সরকার বলছে মান্যবর প্রধানমন্ত্রী বলছে যে আমরা হলের সংখ্যা বাড়াবো, এবং সে তো অলরেডি 1,000 কোটি টাকা একটা ফান্ড দিয়ে দিচ্ছে আপনার সিনেমা হল বাড়ালে। সিনেমা হল বাড়লে সস্তায় যদি মানুষ টিকিট পায় তো যাবে। আপনাদের যে বর্তমান যে সাধারণ সম্পাদক আছে শিল্পী সমিতির, তিনি নিজেও সম্ভবত একটা ঘোষণা দিয়েছে যে 3টা সিনেমা কমপ্লেক্স বানাবে উনি, সিনেমা হল ভেঙে। তো এই বিষয়টা আপনারা কতটুকু আপনার জানেন, এবং এই বিষয়ে আপনারা কতটুকু তাকে হেল্প করবেন? না, আমি বলি ওনার পরিকল্পনা হইলো উনি একটু বড় করিয়া হল বানাবে। জি ওই ডিজিটালের 100-150 বা 200 না, উনি কমপক্ষে 300 দর্শক ধরে এইরকম সিনেমা হল বানাবে, এবং সস্তায় টিকিট দেওয়ার ওনার মাথায়, আমাদের আলোচনার করলে ওনার মাথায় ঢুকছে যে সস্তায় যেন সিনেমার মানুষ দেখতে পারে, আগের মতো খেটে খাওয়া মানুষ, শ্রমিক, এই আপনার গার্মেন্টস কর্মীরা যেন সস্তায় বিনোদন পেতে পারে, এই জন্য টিকিটের মূল্যটা কম হবে, এই চিন্তা করছে মাথায়। আমরা উনি চাচ্ছি উনি করুক, আমরা সফলতা চাই, ওনার কামনা করি এটা। জি। আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের শিল্পী সমিতির নির্বাচন আসলে পরেই, যখনই নির্বাচনটা আসে তখনই আপনাদের শিল্পীদের মাঝে একটা কোন্দলের সৃষ্টি হয়, এটার কারণটা কি? এটার কারণটা হলো আপনারে আমি বলি 1 নম্বর কথা, এখানে অর্থনৈতিক কোনো ব্যাপার নাই। জি এখানে ব্যাপার হলো আপনি দেখবেন একটা এমপি ইলেকশন, জাতীয় সংসদ নির্বাচনের কিন্তু এরকম আলোচনার বিষয়বস্তু হয় না। না এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী এখন শিল্পীরা আছে, জি মরার মধ্যেও আছে, তার মধ্যেও বাংলাদেশে একমাত্র ফোকাস পয়েন্ট আছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীরা। এইটা কিন্তু গত 3 বছর পূর্বে বা 4 বছর পূর্বেও কিন্তু ছিল না। গত 3 বছর ধরে কিন্তু এই শিল্পী সমিতির কোন্দলটা হওয়ার পরে থেকেই কিন্তু আমার মনে হয় যে এই শিল্পী সমিতি নিয়ে এত আলোচনা, ঝড় তুফান চলতেছে। তো এটার কারণটা কি? এটার কারণটা সমিতির যে একটা সমিতির পজিশনে গেলে সেক্রেটারি বা প্রেসিডেন্ট হলে সে সরকারের কাছে একটা উল্লেখযোগ্য ব্যক্তি হিসেবে বিবেচিত হয়। জি এটা আগে ছিল না। আপনার দেখেন এখান থেকে আমাদের শিল্পীদের মধ্যে থেকেই যে আপনার ফেরদৌস ভাই এমপি হয়েছেন, এর আগে ফারুক ভাই এমপি হয়েছেন,
এই যে আমাদের বর্তমান গভর্নমেন্ট যে এদের গুরুত্ব বেশি দেওয়ার এদেরই এই কারণেই এটা হয়ে গেছে বেশি, চাহিদাটা হয়ে গেছে, প্রোফাইলটা ডেভেলপ করছে এইরকমভাবে। আমি আপনাকে বলবো এর আগের টার্মে জি আপনার আমরা চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আপনার একটা চিঠি দিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আপনি যে বিদেশে সফর করেন সফর সঙ্গী হিসাবে সব পেশার লোকজনকে নেন, জি আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতিরও লোকজনকে নেওয়ার চেষ্টা করবেন, তারপর কৃতজ্ঞ থাকবো আপনার প্রতি। এই কারণে সে দুইটা ব্যক্তিকে মাননীয় প্রধানমন্ত্রী পছন্দ করে বেশ, আমরা নাম দিই নাই, উনি পছন্দ করছে এই চিঠির ব্যাপার চিন্তা করি। হ্যাঁ যে যখন উনি ফেরদৌস সাহেব এবং রিয়াজ সাহেবকে জি ওনার কাছে সফর সঙ্গী করছে, এই ওনার কাছে যাওয়ায় উনিও বুঝতে পারছে ফেরদৌস ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, জি যে শিক্ষিত ছেলে, রিয়াজও ভালো শিক্ষিত, আর্মির অফিসার ছিল। জি তো এরা কাছে অনেক বলছে যে এদের দিয়ে কাজ করানো যায়। তো আর পশ্চিমবাংলায় তো শিল্পীদেরও এরকম এমপি করা যায়। তো ফেরদৌস তো এই ব্যাপারেই মাননীয় প্রধানমন্ত্রী সহানুভূতির দৃষ্টিতে উনি তো এমপি হয়েই গেছেন। বিয়ে হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে এফডিসিতে আপনার যারা বহিরাগত আছে তাদেরকে অনেক সময় এফডিসির ভিতরে প্রবেশ করতে গেলে টাকা দিয়ে ঢুকতে হয়। এই বিষয়টা আপনারা কতটুকু অবগত আছেন এবং এই বিষয়ে আপনার মতামতটা কি? আমি আপনাকে বলি এই বিষয়ে আমরা অবগত আছি, আমরা এই অভিযোগ শুনেছি, জি কিন্তু আমরা তো এফডিসির মধ্যে আমরাই হলো অতিথি। জি মানে এফডিসিটা হলো একটা আপনার কেপিআই এর এলাকা এবং এটার মালিক হলো আপনার এফডিসি কর্তৃপক্ষ, গভর্নমেন্ট। জি আমরাই ঢুকি আমাদের মতো, আমাদের ঢোকার পারমিশন আছে দেখে ঢুকি, না ঢোকার পারমিশন ঢুকতে তো না। এটা হলো যে সরকার নিয়ন্ত্রণ করে, মানে দ্যাট মিনস এফডিসি নিয়ন্ত্রণ করে। সাধারণ মানুষ যারা আছে যারা এফডিসিতে যেতে ইচ্ছুক বা এফডিসির ঘেটে গিয়ে দাঁড়িয়ে থাকে টাকা দিয়ে এফডিসির ভিতরে ঢুকে, তারা কিন্তু আপনাদের দেখার জন্যই কিন্তু যায়। এফডিসিতে আদার্স অন্য কোনো কারণে কিন্তু তারা যায় না, আপনাদের দেখার জন্যই যায়। তো তখন আপনাদের হয়তো একটা বিড়ম্বনায় পড়তে হয়। তো এই বিষয়ে আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা বা এফডিসি কর্তৃপক্ষকে এই বিষয়ে কখনো অবগত করেছেন কিনা? দেখেন, আমরা এফডিসির কর্তৃপক্ষকে সবসময় বলি যে শৃঙ্খলা রাখেন। আর এখন যে অবস্থা, এখন গেটটাই সুরক্ষিত, জি আপনি গ্যাসে নিয়ে জানি ওই পাশ থেকে গেট হচ্ছে, এবার খুব আমার মোস্ট প্রবাবলি এটা খুব কঠিন হবে, আইডি কার্ড ছাড়া কেউ ঢুকতে পারবে না। যে আপনার ওই পাশে গেট, অন্যরকম গেট হচ্ছে, সে বিল্ডিং হচ্ছে নতুন। তো যাই হোক, তখন কঠোর ব্যবস্থা হবে, এখন এলোমেলো আছে। আর সেখানে একটু ছিদ্র পাওয়া যায়, সেখানেই তো আপনার হয়ে যায়, আপনার অপব্যবহার হয়। জি মানে সেখানে দুর্নীতির একটু গন্ধ পাওয়া যায়, যেখানে একটু ছিদ্র আছে পায় যখন। এই লোক তো সমাজের সব ক্ষেত্রেই আছে, এখানে এফডিসির মধ্যে এরকম আছে যে 2-5 টাকা ইনকাম করার জন্য তারা লোক ঢোকায়। আমার মনে হয় এইটা। আবারও আপনার চলচ্চিত্রে ফিরে যাই। আপনি যখন চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন তখন আপনার যে অনুভূতিটা ছিল আর এখনকার যে অনুভূতিটা একটু প্রকাশ করবেন। যে কষ্টটা তখন ছিলাম একটা উদ্যমী, আর এখন হলো বেঁচে থাকার জন্য। আমার বয়স এখন 70, আমার তো অর্থনৈতিক দৈন্যতা আছে, আমার চিকিৎসা ব্যয় আছে, যারা আছে আমার ছেলেরা মেয়েরা তারা তো তাদের সংসার করছে। এই বয়সটা হলেও দেখা বাবা মেয়েকে সময় ছিল, তখন ভাবছি অনেক কিছু, বাবা ছিল আমার মধ্যে। আর এখন যে আপনি আমাকে কথা দিলেন, এখন তো ওই অনুমতি নাই, এখন বেঁচে থাকার জন্য কাজ করা। এখন তো আপনার কাজের বয়সটা চলে গেছে, এখনও আপনার হচ্ছে দেখা গেলো যে কাজের তাড়নায় ঘুরতেছেন। তো এই যে বিগত দিনে যে চলচ্চিত্রে কাজ করেছেন সেই অর্থগুলো দিয়ে কি নিজে প্রতিষ্ঠিত হয়েছেন বলে মনে করেন না? আমি যে কাজ করে সেই কাজ করে আমি যেখানে আমার ধ্বংসের মূল শুরু হয়েছে,
সেখানে আমি ছবি প্রযোজনা করেছি একটা। জি। তো ওই ছবিতে আমি ইনভেস্টমেন্ট করে, আমি তো শিল্পী মানুষ, আমি তো অভিনয় করতাম ওখানে। ছবি আমার যারা চালাইছে বা করছে, আমি অত্যন্ত প্রফিট দেখতে পারি না। সেখান থেকে আমার ধ্বংসের মূল কারণ, সেখান থেকে আমার যে লসটা গেছে, সেই লস টানাই উঠেয়া আমি হাড়ের রোগী হয়ে গেছি। হাড়ের রোগী হওয়ার পর 5 বছর আগে আমাকে ডাক্তার বলেছে যে আপনি ইন্ডিয়ায় চিকিৎসা করান। তো এখন এই আমি ওই দেনা শোধ করতে করতে, চিকিৎসার দেনা, আমি হাড়ের রিং পরানো, আমি প্রায় এখন শূন্যের কোঠায় আমি বলতে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে শিল্পীরা আসলে শেষ বয়সে গিয়ে যখন অসুস্থ হয়ে পড়ে, তখন অনেক শিল্পী আছে তারা আপনার ঠাঁই পর্যন্ত হয় না তাদের। হ্যাঁ, হ্যাঁ, সাম্প্রতিক সময়ে একটা সিনেমার নায়িকা সম্ভবত, সে আপনার সরকারি আশ্রয় প্রকল্পে আশ্রয় নিয়েছে। এর আগে সম্ভবত রেল লাইনের কাছাকাছি আপনার উনি থাকতো আর কি, রেল লাইনের পাশেই থাকতো। তো এই শিল্পীদের এই অবস্থা হওয়ার কারণটা কি? আমি বলি, যখন শিল্পীরা তো টাকা পায় ওই আর কি, আমি আগেই বলছি পাগল আর কোমল হৃদয়, জি। তখন সে খরচ করে। জি। আর সবাই ভাবে যে, যারা এখন ইয়ং তারা সবাই ভাবে যে আমার জীবনটা এরকমই চলবে, আমি সবসময় টাকা ইনকাম করতে পারবো, যারা অভিনয় করছে। কিন্তু একটা সময় আছে যে তাদের কম নেওয়া হয়। আমার যতটুকু প্রয়োজন আছে ওই প্রয়োজনের মতো নেয় না, কম কাস্টিং করে। কম কাস্টিং করে হয় কি, তখন ওই আর টাকার তখন হিসাব করে না, যখন মনে করে যে আমার এইরকম দিন চলে যাবে, ভাবা বেগে চলে। তখন এই আমার মূল কারণই হইল এইটা, যে তারা পুঁজি করে না, সঞ্চয় করে না। যদি সঞ্চয় করতো, তাহলে পুঁজি করতো, তাইলে এই যে না, আমি ছবি বানাইতে গিয়ে এই আপনার লোকখানায় পড়েছি। একটু আগে এই আপনার এখানে এই স্টুডিওতে একটি ছেলে সরল আসমা সাক্ষাৎকার দিল, সেও বলছে সে কিন্তু ধার দেনা করে এই ছবি বানাইছে, যা একটু বড় হওয়ার, পজিশন হওয়ার। সে কিন্তু, আমি তারে ইদানিংটা একটু সুস্থ দেখছি। এর মধ্যে আমি তার আগে এই ছবির চিন্তায় যাকেও আমি ভয় পেয়েছি যে আমার মতো সে অসুস্থ না হয়ে যায়, তো তাকেও আমি অসুস্থর পর্যায়ে নিয়ে গেছি। আমি কথা কম বলেছি, সামনাসামনি বলে না, উল্লেখ করি না, কিন্তু তাকে আমি আশ্বস্ত করছি, সাহস করছি যে যে তোমার ভালো দিন আসবে, তুমি বোধ করো, তোমার তো বয়স আছে, আমার বয়স নেই। তো এইগুলো ভাবাবেগে চলে শিল্পীরা, ভাবের কারণে চলে। তো আমাদের তো আমরা কিছু না তার কাছে। এমন একজন শিল্পী বাংলাদেশে জন্মগ্রহণ করছিল, নট সম্রাট, যাকে বলা হয়তো সদ্য আনোয়ার হোসেন সাহেব। জি। সে জীবনে সেখানে কিন্তু কষ্ট করে গেছে। হ্যাঁ। কষ্ট করে গেছে, কি করেছে, সে টাকা পয়সা যে পাইছে, টাকা পয়সা দিয়ে ছেলের বিদেশ পাঠাইছে, ছেলেই করে নেয় নাই। শওকত আকবর তার জমি জমা বিক্রি করে ছেলের বিদেশে পাঠাইছে, ছেলে তার খবর নেয় নাই। সে আমি শুনছি ইংল্যান্ডে সে না খেয়ে মারা গেছে। তো এরা আমাদের দেশেই নেই, শুধু ভারত উপমহাদেশে ইন্ডিয়ান অনেক শিল্পী আছে। শিল্পী এবং শিল্প, এটা এরা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। জি। তো এই শিল্পী এবং শিল্পকে আমাদের টিকিয়ে রাখতে হবে, এবং আপনার হচ্ছে এই শিল্পী এবং শিল্প, এই দুটা জিনিসই কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে, এবং এই দুইটা জিনিসই কিন্তু পরিক্রমায় অবহেলিত হচ্ছে। এই অবহেলার কারণটা আপনি কি মনে করেন? অবহেলার কারণ আপনার এই শিল্পীরা অবহেলার কারণ একমাত্র হলো যে এখানে এখন অত ফোকাস পয়েন্টে নাই চলচ্চিত্রটা, মেয়মান এই ছেলে থেকে এটার চাহিদা কমে গেছে, এই পেশারও চাহিদা কমে গেছে। এই এই কারণে যেখানে যেটার মূল্য আছে সেখানে সেইটার মূল্য দেওয়া হয়, যেটার মূল্য নাই সেটার মূল্য কম দেওয়া হয়। এই হলো কারণ আমার মনে হয়। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার যে বয়সটা, এই বয়সে এসেও আপনি চলচ্চিত্র করতে ইচ্ছুক, এটা প্রথমে আপনি বলেছেন যে জীবিকার তাগিদ যদি না থাকতো, তাহলে আপনি কি করতেন? জীবিকার তাগিদ না থাকলে এখন হয়তো আমার যেটা কাজ ছিল, যে আমি আপনার চলচ্চিত্র শিল্পী সমিতি করি, এটা সমিতির মাধ্যমে শিল্পীদের সেবা করা যায়। জি।
সমস্যার সমাধান করা যায়, পরামর্শ দেওয়া যায়, এই সমাজ সেবামূলক কাজ করতাম। আমি মানুষের শিল্পীদের না, মানুষের যাতে উপকার করা যায় এই কাজে নিবেদিত থাকতাম। চলচ্চিত্র শিল্পী সমিতির যেহেতু একটা দায়িত্বে আপনি আছেন, তো আগামী দিনে চলচ্চিত্র শিল্পী সমিতিকে নিয়ে চলচ্চিত্রকে রক্ষা করতে আপনাদের কি কোনো পদক্ষেপ থাকবে কিনা? আমাদের পদক্ষেপ বলতে আছে, আমরা এই যে সরকার যে পরিকল্পনাগুলো দিয়েছে এইগুলোর আমরা সাহায্য সহযোগিতা করবো। জি। আমরা আর সাথে সাথে আমরা বলবো যে দেশীয় যারা কোম্পানি আছে তারা যদি প্যাট্রোনাইজ করে, তারা যদি অনেক অনেক মাল্টিমিলিয়ন আছে, তারা এখানে যদি 100 কোটি টাকা আপনার ইনভেস্টমেন্ট করে, তাহলে আপনার তাদের তেমন একটা কিছু আসবে যাবে না, এমনও লোক আছে। তাদের আমি আহ্বান করব যে তারা এই চলচ্চিত্র শিল্পে ইনভেস্টমেন্ট করুক এবং শিল্পীদের আমি এবং আমার ভাইদের, আমাদের সকলদের তাহলে উপকার হবে। চলচ্চিত্র শিল্পে আমার না, শুধু শিল্পীদের না, পরিচালকদের উপরে, টেকনিশিয়ানদের উপকার হবে। এখানে অনেক মানুষ আছে শ্রমিক, তারাও না খেয়ে আছে। অনেক মানুষ আছে, বুড়া লোক আছে যারা পুরাছনে কাজ করতে এখানে কাজ করে, ডেলি আনছে, ডেলি খাইছে, ডেলি আমার দিন মনে হয় এইরকমই চলে যাবে, সঞ্চয় করে নাই। তারা দেখি এখন অসহায়ের মতো এফডিসিতে হাটে। অনেক এক্সট্রা শিল্পী আছে, নাচের মেয়েরা আছে, তারা অনেকে বুড়ো হয়ে গেছে, অসহায়ভাবে হাটে। এদের জন্য একটা মাননীয় সরকার একটা ট্রাস্ট করছে, কল্যাণ ট্রাস্ট, সেটারে সচল করা উচিত। এবং এই যে সত্যিকার অর্থে যারা বেকার হয়ে গেছে তাদের এখান থেকে এই ভাতা দেওয়ার ব্যবস্থা করা উচিত, এইটা আমি মনে করি। জি। আপনাদের চলচ্চিত্র শিল্পী সমিতিতে কোনো ভাতা সিস্টেম চালু করেন নাই আপনারা এখন? না, আমরা ভাতা দেওয়ার মতো সামর্থ্য নেই। দেখেন, এই বিষয়টা নিয়ে আপনার সরকারি দপ্তরে কি আপনারা? হ্যাঁ, আমরাই তো আমাদের এর আগের আমলে আমরা চলচ্চিত্র কল্যাণ ট্রাস্ট সরকারের সাথে পরামর্শ করে এসেছি। তো সেখানে আমি বলবো, সেখানে কল্যাণ ট্রাস্টারে তো ওখানে ফান্ড দিতে হবে। তো মাননীয় সরকার মহোদয়কে আমি আবেদন করবো যে সেখানে ফান্ড দেওয়া হোক, দুস্থ শিল্পীদের সাহায্য করা হোক, এবং আমাকে না, শুধু সবাইকে সাহায্য করা হোক যারা দুস্থ আছে। আমরাও চাই বাংলা চলচ্চিত্র ভালো থাকুক, বাংলা চলচ্চিত্রে উন্নতি হোক। তো দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তো শেষ করার আগে আপনার কাছে আপনার কিছু ডায়লগ শুনতে চাই। না, ডায়লগগুলো আপনার? আমি ডায়লগ দেওয়ার পরিবেশ নেই, আমার মূলত এখন ভারাক্রান্ত। আমি যদি শারীরিক নবাবের, আপনার নবাব সিনেমা যেটা আমাজান সিনেমা, সেখানে নবাব ক্যারেক্টারের মানে আপনার যে ভারাক্রান্ত মনে, যে আপনার যে আমার এগুলো মনে নেই এখন। আমার মানসিক এবং শারীরিকের অবস্থা খারাপ, আমার এদের মনে নাই। এই জন্য আপনাকে শরীর দুঃখিত। আমি তো সব গুরুত্বপূর্ণ কথা বললাম, রোজা করে বলে আমি হালকা হতে চাই না। আর দর্শকদের আমি বলবো একটা কথা, যে আপনারা বাংলা সিনেমা দেখেন, মুভি বাংলার মাধ্যমে এবং এই অনুষ্ঠানের উপস্থাপকের মাধ্যমে আমি সবাইকে, যারা দেশের ইন্ডাস্ট্রিয়াল আছেন, যারা অর্থের যোগানদাতা আছেন, তারা ঝাঁপিয়ে পড়ে এই গোষ্ঠীকে, চলচ্চিত্র শিল্পী, চলচ্চিত্র অঙ্গনের গোষ্ঠীকে আপনারা রক্ষা করবেন। এখানে আমরা বলছি যে ভিক্ষা দেবেন তা না, আপনারা ইনভেস্টমেন্ট করেন, ছবি বানান, তাহলে অনেক শিল্পী, অনেক কলাকুশলী, অনেক নির্মাতা রক্ষা পাবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।